স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 5th সেমিস্টারের প্রথম যে মাইনর পেপারটি আছে MN3, এই পেপারের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি প্রশ্নের উত্তরটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। তোমাদের কিন্তু এটা MN3 পেপার, ঠিক আছে, অর্থাৎ 5th সেমিস্টারে যেটাকে মাইনর 1 বলা হচ্ছে। আরেকটা তোমাদের 5th সেমিস্টারে পেপার পড়তে হবে, সেটা হচ্ছে MN4 পেপার। আর আমি তোমাদের অলরেডি এই MN3 পেপারের সাজেশান দিয়ে দিয়েছি এবং আজকে তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো, আর আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে, অনেকে অ্যাডমিশান নিয়ে নিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। দেখো, অধ্যাপক অ্যানালবল বলেছেন সব রাজনৈতিক ব্যবস্থায় স্বার্থগোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব দেখতে পাওয়া যায়। বিশেষ করে উদারনৈতিক গণতান্ত্রিক দেশে এদের প্রভাব সব থেকে বেশি। একথা সত্য। রাজনৈতিক দল হলো একটা গুরুত্বপূর্ণ স্বার্থগোষ্ঠী, কিন্তু তার বাইরে অনেক স্বার্থগোষ্ঠী আছে। অধ্যাপক মরিস জনস বলেছেন কোনো স্বাধীন দেশের রাজনীতি এখন শুধুমাত্র রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তার বাইরে অনেক গোষ্ঠীর প্রভাব আছে। ভারত তার ব্যতিক্রম নয়, এখানে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ভারতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। বর্তমানে ভারতে রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার পূর্বে এই ব্যবসায়ী গোষ্ঠী গড়ে উঠতে শুরু করে। কিছু কিছু ব্যবসায়ী গোষ্ঠী জাতীয় আন্দোলনের সমর্থনে এগিয়ে আসে এবং পরে ব্যবসায়ী গোষ্ঠী তাদের সংগঠনকে শক্তিশালী করে সরকারি নীতিকে প্রভাবিত করার জন্য জোট বাঁধতে আরম্ভ করলো। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ফিকি এবং অ্যাসোচেম। এবার আমরা ফিকি সম্পর্কে জানব। 1927 সালে এর জন্ম। এর উদ্দেশ্য হলো দেশীয় শিল্প বাণিজ্যের উন্নতি সাধন এবং বিদেশি বাণিজ্যিক স্বার্থের উচ্ছেদ সাধন। প্রায় 1 লক্ষ শিল্প প্রতিষ্ঠান এর সাথে যুক্ত। আয়তন, ক্ষমতা, মর্যাদা, প্রভাবের দিক থেকে এর স্থান সর্বোচ্চ। শিল্প বাণিজ্যের ক্ষেত্রে এরা যে পরিসংখ্যান পেশ করে তা সরকার বিবেচনা করে দেখে। সরকারের অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে এর প্রভাব অনেক বেশি। টাটা, বিড়লা, ডালমিয়া, গোয়েঙ্কা প্রভৃতি শিল্পপতি এই সংগঠনকে নিয়ন্ত্রণ করে। প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের দরবারে এদের যাতায়াত অবাধ, তাই এদের প্রভাব বিস্তারের সুযোগ অনেক বেশি। আর এই প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে প্রথমত বহুজাতিক সংস্থাগুলি ভারতীয় শিল্প সংস্থাগুলিকে অধিগ্রহণ করেছে। এই ব্যাপারে সরকার যেন তাদের সাহায্য না করে। দ্বিতীয়, বিদেশি শিল্পর কিছু শেয়ার জনসাধারণের হাতে দিতে হবে। তৃতীয়ত, তারপরে ভারতীয় শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করার জন্য সরকারকে কী করা উচিত সে ব্যাপারে সরকারকে পরামর্শ দেবে। এখানে উল্লেখ করা প্রয়োজন ভারত সরকার দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে এই গোষ্ঠীর কর্ণধারদের নিয়ে পরামর্শ কমিটি গঠন করেছে। এবার হচ্ছে অ্যাসোচেমের ভূমিকা। এই ফিকি, অ্যাসোচেম এগুলো তোমাদের আলাদা আলাদা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। অ্যাসোচেমটা এবারে বুঝে নাও। ভারতে ব্রিটিশ শিল্পপতিদের স্বার্থ রক্ষার জন্য এই প্রতিষ্ঠান জন্ম নেয়, তাই বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলি এর সাথে যুক্ত ছিল। বর্তমানে এর শক্তি বৃদ্ধি পেয়েছে, তবে এরা জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর সমাজবাদী চিন্তাকে সহজে মেনে নিতে পারেনি। ব্যবসায়ী গোষ্ঠীর লক্ষ্য হলো নিজের স্বার্থ পূরণ করা। এর জন্য সরকারকে প্রভাবিত করতে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে। প্রথম পদ্ধতি কি? রাজনৈতিক দলকে প্রভাবিত করে। ভারতের ব্যবসায়ী গোষ্ঠীগুলি জাতীয় স্তরে যেসব প্রাধান্য বিস্তারকারী রাজনৈতিক দল আছে তাদের আনুকূল্য পেতে চেষ্টা করে, এমনকি শক্তিশালী আঞ্চলিক দলকে প্রভাবিত করার চেষ্টা করে। এই উদ্দেশ্যে তারা দলের নির্বাচনী তহবিলে আর্থিক সাহায্য দেন, দলীয় প্রচারে সাহায্য করেন। পরের পয়েন্ট হচ্ছে আমলাদের প্রভাবিত করা। ভারতের মতো উন্নয়নশীল দেশে
আমলাদের প্রভাব থাকে। রাজনৈতিক নেতাদের মধ্যে দক্ষতার অভাব থাকায় তারা আমলাদের ওপর বেশিরভাগটাই নির্ভরশীল হয়। আর এই কারণে ব্যবসায়ী গোষ্ঠী আমলাদের প্রভাবিত করার চেষ্টা করে, এমনকি নানা ধরনের উৎকোচ দিয়ে কার্য সিদ্ধি করার চেষ্টা করে। তারপর হচ্ছে আইনসভাকে প্রভাবিত করা। ভারতের ব্যবসায়ী গোষ্ঠী নিজেদের অনুকূলে আইন তৈরি করার জন্য আইনসভার সদস্যদের বেশি করে প্রভাবিত করতে চেষ্টা করে, তবে তারা ক্ষমতাসীন দলের সদস্যদের প্রভাবিত করতে বেশি সচেষ্ট হয়। অনেক সময় তারা প্রত্যক্ষভাবে কোনো সদস্যকে নির্বাচিত হতে সাহায্য করে। পরের পয়েন্ট, জনমতকে প্রভাবিত করা। ভারতে ব্যবসায়ী গোষ্ঠী নিজেদের অনুকূলে জনমত গড়ে তোলার চেষ্টা করে। তারা বহু প্রচারিত সংবাদপত্রের মালিক হয়ে সংবাদপত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, এর মাধ্যমে জনমত নিজের পক্ষে আনতে চেষ্টা করে। এবার মূল্যায়নে কি লিখবে দেখো, ভারতের রাজনীতিতে স্বার্থগোষ্ঠী হিসাবে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব অনেক বেশি। আর্থিক দিক থেকে শক্তিশালী বলে তারা সহজে প্রভাব বিস্তার করতে পারে। অধ্যাপক অ্যানালবল যথার্থই বলেছেন, আর্থিক সঙ্গতি প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার। বর্তমানে নির্বাচনী তহবিলে বিভিন্ন রাজনৈতিক দল যে আর্থিক সাহায্য দেয় তা আইনগত রূপ পেয়েছে, ফলে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাবও আরও বেশি হয়েছে। এই অবধি তোমরা লিখবে এবং তোমরা যারা পারবে একটু মূল্যায়নটা বাড়িয়ে লিখতে পারো, তাছাড়া এই অবধি লিখলেও তোমাদের মূল্যায়নটা কিন্তু হয়ে যাবে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এবারে প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর তোমরাও চাইলে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের হচ্ছে বাংলায় ব্যাখ্যা করা হয় বিষয়গুলো, এবং যখন গ্রুপে নোটস দেওয়া হয় তখন দুটো ভাষায় দেওয়া হয়, তাই তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো এরকম অনেকেই পড়ছে, তোমরাও চাইলে অ্যাডমিশন নিতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। দেখে নাও সম্পূর্ণ উত্তর।